আবারও ওয়েলকাম তোমাদের স্মার্ট গ্যালাক্সি প্রেজেন্টস সায়েন্স ক্লাসে। তো আমাদের যে স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার রয়েছে সেটা হেড অফিস বালুরঘাটে। তোমরা যারা যারা মনে করছো যে হেল্পিং হ্যান্ড হিসেবে স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার থেকে প্রিপারেশন নেবে, তারা অবশ্যই আমাদের এখানে অফলাইনে বা অনলাইনে প্রিপারেশন নিতে পারো। সে প্রিপারেশন নিতে তোমাদের কি করতে হবে, এই যে নাম্বারগুলো এখানে দেওয়া রয়েছে এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ বা কলের মাধ্যমে আমাদের সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো, ঠিক আছে। এছাড়া যারা বাইরের স্টুডেন্টস আছো তারা যদি মনে করো হোস্টেলে থেকে প্রিপারেশন নেবে, অবশ্যই সেটা সম্ভব। আমাদের বালুরঘাট হেড অফিসে কিন্তু হস্টেল ফ্যাসিলিটিও অ্যাভেলেবেল রয়েছে, ঠিক আছে। তো আজকে আমাদের সায়েন্স ক্লাস কি হতে চলেছে চলো দেখা যাক। তো তোমরা যারা যারা ডিটেলস গুলো জানতে চাইছো আমাদের এখানে ভর্তি হওয়ার, তারা কিন্তু প্রত্যেকেই আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া এই এই যে পিডিএফটা রয়েছে এই পিডিএফ থেকে কিন্তু সব ডিটেলস গুলো পেয়ে যাবে। তো আমাদের যে ক্লাসটা মেইনলি চলছে আজকে, আমাদের ক্লাস 12 নম্বর ক্লাস। ক্লাসটা মেইনলি টার্গেট করছে স্টুডেন্টস এএনএম জিএনএম স্টুডেন্টসদের জন্য, যারা আগামী এএনএম জিএনএম এর এক্সাম দিতে চলেছে। এছাড়া যারা সেন্ট্রাল বা স্টেট ডিফেন্সের এক্সাম দিতে চলেছো বা অলরেডি প্রিপারেশন নিচ্ছ, অথবা আগামীতে যে রেলের যে গ্রুপ সি গ্রুপ ডি এক্সাম হতে চলেছে, এছাড়া ডাব্লিউবিএসএসসি যে গ্রুপ সি গ্রুপ ডি এক্সাম হতে চলেছে, সেখানেও কিন্তু একই রকম ভাবে আমাদের এক্সামের এই যে কোশ্চেন গুলো পড়ানো হচ্ছে সেগুলো কিন্তু প্রযোজ্য, ঠিক আছে। তো তোমরা অবশ্যই ক্লাসগুলো কন্টিনিউ করতে থাকো, সাকসেস অবশ্যই আসবে, ঠিক আছে। তো দেখা যাক আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন কি রয়েছে। তো আজকের ফার্স্ট কোশ্চেন রয়েছে, পুরুষদের গৌণ যৌন বৈশিষ্ট্যের বিকাশে সাহায্য করে কোন হরমোন? ঠিক আছে, প্রশ্নটা কি? গৌণ যৌন যৌন বৈশিষ্ট্য। স্টুডেন্টস প্রথমে দেখে নাও, পুরুষদের ক্ষেত্রে বলছে প্রথমত, এবং কি গৌণ যৌন বৈশিষ্ট্য, যেটা মুখ্য না, গৌণ গৌণ যৌন বৈশিষ্ট্য, সেটার জন্য সাহায্য করে কে? টেস্টোস্টেরন। তো প্রথমে জেনে নিই কি গৌণ যৌন বৈশিষ্ট্যগুলো কি ধরনের হয়। ছেলেদের শরীরে যখন টেস্টোস্টেরন নিঃসৃত হয় তখন কি হয়, প্রথমে তার গলাটা ভারী হয়ে যায়, হ্যাঁ, গলাটা ভারী হয়ে যায়, ভোকাল কর্ড স্ফীত হয়ে যায় এবং তার ফলে কি গলা ভারী হয়ে যায়। এছাড়া কি হয়, শরীরের বিভিন্ন অংশে লোম দেখা যায়। তারপর আর কি হয়, কাঁধ চওড়া হয়ে যায়। তো এই যে এই ধরনের বৈশিষ্ট্যগুলো, এগুলো কি গৌণ যৌন বৈশিষ্ট্য। আর এই ধরনের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো বিকাশে সাহায্য করে কে? টেস্টোস্টেরন হরমোন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, বল ও ওজনের অন্যান্য রাশির সঙ্গে সম্পর্ক কিরূপ? মানে বল ও ওজনের আরো যে সমস্ত রাশিগুলো রয়েছে এর সংক্রান্ত, সেই রাশিগুলোর সঙ্গে সম্পর্ক কিরূপ। দেখো, বল যদি বলা হয় এখানে, বল এফ, বল কি কি দিয়ে তৈরি হয় স্টুডেন্টস? বল কি কি দিয়ে তৈরি হচ্ছে? প্রথমে কি লাগছে, ভর, মাস, গুণ, তারপর কি হচ্ছে, ত্বরণ, শুধু ত্বরণ, ঠিক আছে, শুধু ত্বরণ। তো এক্ষেত্রে এ, মাস গুণ এ করে কিন্তু তৈরি হচ্ছে বল। এবং ওজনের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, ডাব্লিউ ইকুয়াল টু, এটার ক্ষেত্রে কি হচ্ছে, বল প্রযুক্ত হচ্ছে, মাস একটা ভর বস্তু, সেটা কি হচ্ছে, স্মরণ ঘটছে, সেটা কিভাবে ঘটছে, মাধ্যাকর্ষণ শক্তির দিকে, পৃথিবীর অভিকর্ষের টানে মাধ্যাকর্ষণ শক্তির দিকে এগোচ্ছে। তো এক্ষেত্রে কিন্তু দুটোর ক্ষেত্রে কি কি হচ্ছে, ভর এবং ত্বরণ কিন্তু কমন, হ্যাঁ, ভর এবং ত্বরণ কিন্তু কমন। কিন্তু যখন আমরা ওজনের কথা বলছি তখন কি হচ্ছে, অভিকর্ষজ ত্বরণ যেটা সেটা আসছে জি, আর আমার যেটা বল সেটার ক্ষেত্রে কি হচ্ছে, আমি সময় সাপেক্ষে যে বেগ বৃদ্ধি করছি সেটাকে বলা হচ্ছে, সেই ত্বরণটাকে এখানে নেওয়া হচ্ছে। তো এই ছিল বল ও ওজনের মধ্যে সম্পর্ক, দুটোই ভর ও ত্বরণ দিয়ে গঠিত, কিন্তু দুই ক্ষেত্রেই ত্বরণটা আলাদা। একটার ক্ষেত্রে জি মানে অভিকর্ষজ ত্বরণ, আর একটার ক্ষেত্রে সময়ের সঙ্গে বেগ বৃদ্ধির হার, ঠিক আছে। নেক্সট কি কোশ্চেন আছে দেখো, নেক্সট কোশ্চেন আছে দেখো, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোথায় অবস্থিত? তো আমরা প্রত্যেকে মোটামুটি জানি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোথায় অবস্থিত, অগ্ন্যাশয়ে অবস্থিত। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোথায় অবস্থিত, অগ্ন্যাশয়ে অবস্থিত। যারা যারা জানো না আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কি হয়, সেটা অবশ্যই তোমরা কমেন্টে কোশ্চেন করবে, আমি এখানে ছোট করে সংক্ষেপে বুঝিয়ে দেবো। তো আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স অগ্ন্যাশয় থেকে কি করে? স্টুডেন্টস আমরা প্রত্যেকে জানি কি, অগ্ন্যাশয় থেকে কোন হরমোন নিঃসৃত হয়, ইনসুলিন। তো এই যে ইনসুলিন,
গ্লুকাগন, এই ধরনের যে হরমোনগুলো থাকে সেগুলো কোথায় থেকে নিঃসৃত হয়? এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে। মানে অগ্ন্যাশয়ের আইলেটস এর মতো কিছু কিছু অংশ থাকে, সেই অংশগুলোতে কি হয়? আচ্ছা, তো কি ছিল এখানে না, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। তো কি হয়, এরকম অসংখ্য আইলেটস থাকে, ঠিক আছে, জালক আকার অনেক আইলেটস থাকে, যেগুলোর মধ্যে কি এই ল্যাঙ্গারহ্যান্স গুলো দ্বীপের মতো ছড়িয়ে ছিটিয়ে থাকে, এবং এগুলো থেকে কি হয়, এই ইনসুলিন এবং গ্লুকাগন হরমোন গুলো নিঃসৃত হয়। আর এই জন্য আমরা কি বলতে পারি, অগ্ন্যাশয় থেকে ইনসুলিন এবং গ্লুকাগন নিঃসৃত হচ্ছে। তো অগ্ন্যাশয়ের মধ্যে থাকছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, যেগুলো থেকে কিন্তু মেনলি ইনসুলিন এবং গ্লুকাগন জাতীয় হরমোন গুলো নিঃসৃত হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি আছে দেখো, সংযোজন পদ্ধতিতে ব্যবহৃত জ্বালানিগুলি কি কি? সংযোজন পদ্ধতিতে ব্যবহৃত জ্বালানিগুলি হলো ডয়টোরিয়াম, ট্রিটিয়াম ও হিলিয়াম-3। ঠিক আছে, তো এগুলো কি জিনিস? ডয়টোরিয়াম আগেই বলেছি, ডয়টোরিয়াম একটা ব্যবহারের জিনিস হচ্ছে ডয়টোরিয়াম অক্সাইড, যেটার নাম কি ভারী জল। সেটা কোথায় মডারেটর হিসাবে ব্যবহৃত হয়? কোথায়? নিউক্লিয় চুল্লিতে ডয়টোরিয়াম ব্যবহৃত হয়। হ্যাঁ, আবার ট্রিটিয়ামও কিন্তু হাইড্রোজেনেরই একটা আইসোটোপ। এরা কি করে দেখো, হাইড্রোজেনের হচ্ছে সব ভারী ধরনের একটা আইটেম হচ্ছে ডয়টোরিয়াম, এবং ট্রিটিয়াম কিন্তু আরেক ধরনের আইসোটোপ। এরা কি করে, এদেরকে উচ্চ উচ্চ তাপে এবং চাপে যখন একত্রিত করা হয়, তখন কি হয়, এদের মধ্যে থেকে হিলিয়াম উৎপন্ন হয়। এবং এই যে দেখো, সংযোজনটা কিন্তু এখানেই হচ্ছে, ডয়টোরিয়াম এবং ট্রিটিয়ামকে কি করা হচ্ছে, উচ্চ তাপে এবং উচ্চ চাপে একত্রিত করা হচ্ছে, এবং এই একত্রিত করার ফলে কি হচ্ছে, হিলিয়াম উৎপন্ন হচ্ছে, এবং এর ফলে কি হয়, প্রচুর শক্তি নির্গত হয় স্টুডেন্টস। হ্যাঁ, প্রচুর শক্তি নির্গত হয়। তো ওই জন্য জেনে রাখবে, সংযোজন পদ্ধতি যেটা, সেটা কি হয় মেনলি তেজস্ক্রিয় বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কি দেখেছি, তেজস্ক্রিয় যে বিক্রিয়াগুলো ঘটে সেখানে কি হয়, বিয়োজন মানে ভাঙন ঘটে। তেজস্ক্রিয় যে পদার্থগুলো থাকে, ইউরেনিয়াম বলো, থোরিয়াম বলো, প্লুটোনিয়াম বলো, রেডিয়াম বলো, এগুলোর কি হয়, ভাঙন ঘটে, এখান থেকে বিভিন্ন রকম কণা কি বেরিয়ে আসে। এবং আর আমরা সংযোজন পদ্ধতিতে কি দেখতে পাচ্ছি, ডয়টোরিয়াম আর ট্রিটিয়ামের কি হচ্ছে, সংযোজন ঘটছে, এক জায়গায় হিলিয়াম তৈরি করছে, এবং তার ফলে কি হচ্ছে, প্রচুর শক্তি নির্গত হচ্ছে সেখান থেকে। তো এই জন্য বলা হয় স্টুডেন্টস, নিউক্লিয় পদার্থ থেকে কিন্তু নিউক্লিয় যে বোমা তৈরি হয় সেটা কি প্রচুর পরিমাণে শক্তি নির্গত করে। একই রকম ভাবে হাইড্রোজেন বোমাও কিন্তু শক্তি অনেক প্রচুর পরিমাণে শক্তি নির্গত করে। কিন্তু নিউক্লিয় বোমার ক্ষেত্রে কি হচ্ছে, এখানে বিয়োজন বিক্রিয়া ঘটছে, আর হাইড্রোজেন বোমার ক্ষেত্রে কি হচ্ছে, সংযোজন বিক্রিয়া ঘটছে। তো দেখো, বিয়োজনের ফলে যেভাবে শক্তি নির্গত হয়, তার তুলনায় কিন্তু সংযোজনে আরো বেশি পরিমাণে শক্তি নির্গত হয় স্টুডেন্ট। তো আমরা এখান থেকে কি জানতে পারলাম, সংযোজন পদ্ধতি ব্যবহৃত করে যে জ্বালানিগুলো, সেগুলো হচ্ছে ডয়টোরিয়াম এবং ট্রিটিয়াম। এছাড়া কি জানলাম, ডয়টোরিয়াম এবং ট্রিটিয়াম নিজেদের সংযোজনের ফলে হিলিয়াম তৈরি করছে, এবং তার ফলে প্রচুর শক্তি উৎপন্ন করছে। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন কি আছে চলো দেখা যাক। তো স্টুডেন্টস, নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের জানিয়ে রাখি, তোমরা যারা যারা মনে করছো আমাদের এই কোচিং সেন্টার থেকে কোচিং এর প্রিপারেশন নেবে, বিভিন্ন রকম যে চাকরি পরীক্ষাগুলো প্রিপারেশন নেবে, অলরেডি আমাদের এসএসসি জিডির খুব সুন্দর রেজাল্ট বেরিয়েছে, প্রায় প্রত্যেকটা স্টুডেন্টই আমাদের এখান থেকে এসএসসি জিডি ক্র্যাক করে ফেলেছে। তো তোমরাও যারা চাইছো আমাদের এখান থেকে প্রিপারেশন নিতে, তারা কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে এখানে, সেখানে হোয়াটসঅ্যাপ বা কল করে সম্পূর্ণ ডিটেলস জেনে নিতে পারবে। ঠিক আছে, এই নাম্বারে কল করে সম্পূর্ণ ডিটেলস জেনে নিতে পারবে। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন কি আছে চলো দেখা যাক। সংকটকালীন হরমোন কাকে বলে? সংকটকালীন হরমোন কাকে বলে? মেইনলি স্টুডেন্ট সংকটকালীন হরমোন বলা হয় অ্যাড্রিনালিনকে। হ্যাঁ, অ্যাড্রিনালিনকে বলা হয় সংকটকালীন হরমোন। এবার দেখো, অ্যাড্রিনালিন ছাড়াও ওইখানে অনেক কটা নাম দেওয়া আছে, সেগুলো কি দেখো, অ্যাড্রিনালিনের সঙ্গে কি দেওয়া আছে, বা এপিনেফ্রিন এবং নরোঅ্যাড্রিনাল বা নরোএফিনেফ্রিন। ঠিক আছে, এই মেইনলি দুটো, অ্যাড্রিনালিন এবং নরোঅ্যাড্রিনাল, এই দুটো একই রকমেরই কাজ করে। তো এদেরই মেইনলি বলা হয় সংকটকালীন হরমোন। ঠিক আছে, তো সংকটকালীন হরমোন মেইনলি কি করে দেখো, শরীরে যখন কোনো সংকটকালীন পরিস্থিতি আসে, হ্যাঁ, শরীরে সংকটকালীন পরিস্থিতি, কোনো দুর্ঘটনা ঘটলো, ঠিক আছে, কোনো দুর্ঘটনা ঘটলো বা কোথাও কোনো গন্ডগোল করছো তুমি কারোর সঙ্গে, দেখবে হঠাৎ করে শরীরের মধ্যে একটা আলাদা রকম শক্তি চলে আসে স্টুডেন্টস।
হ্যাঁ, কোনো বিপদ দেখা যাচ্ছে সামনে, সেক্ষেত্রে দেখবে শরীরের মধ্যে একটা আলাদা রকম শক্তি চলে আসে। তো সেক্ষেত্রে শক্তিটা কি কোথায় থেকে মানে কি থেকে আসে, সেটা আসে হচ্ছে অ্যাড্রিনালিন হরমোন থেকে। অ্যাড্রিনালিন হরমোন কি করে? অ্যাড্রিনালিন হরমোন করছে আমাদের হৃৎপিণ্ডের যে হৃৎপিণ্ডের যে প্রেশার সেটাকে বৃদ্ধি করে দেয়, হার্টের প্রেশারটা বৃদ্ধি করে দেয়, ফুসফুসের যে বায়ু ধারণ ক্ষমতা সেটাকে বাড়িয়ে দেয়। ঠিক আছে, এই যে এই ধরনের কর্মকাণ্ড, এর ফলে কি হয়, শরীর কিন্তু শরীর কিন্তু সেই আগামী যে সামনে যে দেখা যাচ্ছে যে সংকটকালীন পরিস্থিতিটা তৈরি হয়েছে সেটার সঙ্গে ফাইট করার জন্য রেডি হয়ে যায়। এছাড়া আর কি করছে, যেমন হৃৎপিণ্ডের রক্তচাপ বাড়িয়ে দিচ্ছে, ফুসফুসের অক্সিজেন, হৃদস্পন্দন বাড়িয়ে দেয়। ঠিক আছে, মস্তিষ্ককে সজাগ করে তোলে, রক্তের মধ্যে শর্করার বৃদ্ধি ঘটায়। এই ধরনের ঘটনাটা ঘটাচ্ছে কে? অ্যাড্রিনালিন। ঠিক আছে, তো আমরা যখন সামনে কোনো বিপদ দেখতে পাই তখন ব্রেন থেকে সিগন্যাল দেওয়া হয় অ্যাড্রিনালিনকে, এবং অ্যাড্রিনাল সেখান থেকে প্রেরিত হয়ে শরীরের মধ্যে এই যে কর্মকাণ্ডগুলোর কথা বলা হলো এগুলো চালায়, এবং তার ফলে কি আমরা সেই যে সংকটকালীন পরিস্থিতিতে সেটাকে মেনটেন করার জন্য যথেষ্ট শক্তিশালী হয়ে উঠি তখন। ঠিক আছে, নেক্সট দেখো, কম্পাঙ্কের এসআই একক কি? কম্পাঙ্কের এসআই একক কি? তো কম্পাঙ্কের এসআই একক হচ্ছে পার সেকেন্ড বা হার্টজ। পার সেকেন্ডে যে ঘটনাটা ঘটছে সেই ঘটনাটাকে বলা হচ্ছে হার্টজ। কম্পাঙ্ক কি? এই প্রান্ত থেকে এই প্রান্ত অবধি যে ঘটনাটা ঘটছে সেটা এক সেকেন্ডে কতবার ঘটছে, এই যে এই ঘটনাটা এক সেকেন্ডে কতবার ঘটছে সেটাকে কিন্তু কম্পাঙ্ক বলা হয়। এই জন্য কম্পাঙ্ককে কি বলা হয়? পার সেকেন্ড মুভমেন্ট জাতীয় এরকম কিছু একটা বলা হয় স্টুডেন্ট, পার সেকেন্ড মুভমেন্ট এরকম কিছু একটা বলা হয় কম্পাঙ্ককে। তো কম্পাঙ্কের একক মাথায় রাখতে হবে, পার সেকেন্ড বা হার্টজ বলা হয়। ওকে, নেক্সট কোশ্চেন কি আছে দেখো। তো নেক্সট কোশ্চেন কি বলছে, বিজ্ঞানী বেলিস ও স্টার্লিং প্রথম কোন হরমোন আবিষ্কার করে? স্টুডেন্টস, উত্তর দেওয়া আছে এসিটিএইচ। ঠিক আছে, তোমরা যারা যারা জানো এসিটিএইচ কি, এসিটিএইচ কি অবশ্যই কমেন্ট করবে। এসিটিএইচ কোন হরমোনের নাম সেটা অবশ্যই তোমরা কমেন্ট করবে। এখানে কিন্তু একটু ট্রিকি করে দেওয়া আছে কোশ্চেনটাকে, অ্যান্সার কিন্তু এসিটিএইচ হবে না স্টুডেন্টস। 1905 সালে প্রথম হরমোন হরমোন কথাটি প্রচলিত হয়, সেটা ব্যবহার করে বিজ্ঞানী বেলিস ও স্টার্লিং। কিন্তু এখানে প্রথম যে হরমোনটি আবিষ্কৃত হয় সেটা কিন্তু এসিটিএইচ না, এসিটিএইচ অনেক দিন পরে আবিষ্কৃত হয়েছিল, এবং এসিটিএইচ অন্য এক ধরনের হরমোন। ঠিক আছে, তো প্রথম যে হরমোনটা আবিষ্কার হয় স্টুডেন্ট সেটা কি, সেটা নিয়ে আমরা একটু জানবো। ঠিক আছে, তো প্রথম হরমোন হচ্ছে সিক্রেটিন। প্রথম হরমোন হচ্ছে সিক্রেটিন। ঠিক আছে, প্রথম যে হরমোন আবিষ্কৃত হয় সেই হরমোনের নাম হচ্ছে সিক্রেটিন। এটা কোথায় পাওয়া যায় স্টুডেন্টস? ক্ষুদ্রান্তের মধ্যে এই হরমোনটাকে পাওয়া গেছিল। সেটা প্রথম পাওয়া যায় কত সালে? 1902 সালে। ঠিক আছে, 1902 সালে এই হরমোনটা পাওয়া যায়। কিন্তু এই যে হরমোন নামটা, এই হরমোনটা নামটা প্রথম প্রচলিত হয় কত সালে? 1905 সালে। 1905 সালে প্রথম হরমোন হচ্ছে সিক্রেটিন, যেটাকে হরমোন নামে আখ্যা দেওয়া হয়, এবং তারপর থেকে কিন্তু হরমোন নামের প্রচলন শুরু হয়। এবং এসিটিএইচ হরমোনের নাম কি তোমরা যারা যারা জানো তারা অবশ্যই কমেন্ট করবে। আর যারা যারা মনে করছে এসিটিএইচ সম্বন্ধে জানতে চাও, আমি কিন্তু অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো পরে এই একই রকম ভাবে কোশ্চেনের মাধ্যমে। ঠিক আছে, এসিটিএইচ নিয়ে নেক্সট দিন তাহলে আলোচনা হবে। আজকে কি জানতে পারলাম যে বিজ্ঞানী বেলিস ও স্টার্লিং 1905 সালে প্রথম যে হরমোন আবিষ্কার করে তার নাম হচ্ছে সিক্রেটিন। সেটা কোথায় থেকে নিঃসৃত হয়? ক্ষুদ্রান্ত থেকে নিঃসৃত হয়। আর সেটা প্রথম পাওয়া যায় 1902 সালে, কিন্তু নামকরণ হয় প্রথম 1905 সালে। এবং হরমোন আবিষ্কারের ফলে স্টুডেন্টস কি কি হয়? হরমোন আবিষ্কারের ফলে প্রথম কথা এন্ড্রোক্রিনোলজি যে পড়াশোনার যে একটা ভাগ সেটা তৈরি হয় হরমোন জানার ফলে। এছাড়া কি হয়? হরমোন সম্পর্কে গবেষণা আরো প্রসারিত হয়। এই ধরনের বিভিন্ন রকম হয় হরমোন আবিষ্কারের ফলে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি আছে দেখো। নেক্সট কোশ্চেন আছে, কয়েকটি তেজস্ক্রিয় ধাতুর উদাহরণ দাও। তেজস্ক্রিয় ধাতু আমরা অনেকেই জানি 92 এর উপর যে সমস্ত যে মৌলগুলির পারমাণবিক সংখ্যা সেগুলোকে বলা হচ্ছে তেজস্ক্রিয় ধাতু। এবং সেই তেজস্ক্রিয় মৌলগুলি কি কি?
ইউরেনিয়াম, ইউরেনিয়ামের কি 92 এর উপরে, 93। রেডিয়াম, থোরিয়াম ইত্যাদি। এছাড়া কি কি আছে, প্লুটোনিয়াম, প্লুটোনিয়াম আছে। আর কি আছে, ইউরেনিয়াম, রেডিয়াম, থোরিয়াম, প্লুটোনিয়াম, আরো অনেক আছে স্টুডেন্টস। ঠিক আছে, আপাতত এখানে কয়েকটা দেওয়া আছে, এর মধ্যে কিন্তু প্রাকৃতিক ভাবে শুধুমাত্র ইউরেনিয়ামকে পাওয়া যায়, বাকিগুলো কিন্তু পরীক্ষাগারে তৈরি করতে হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি আছে চলো দেখা যাক। বর্ষবলয়, বর্ষবলয় বা বৃদ্ধি বলয় কি? আচ্ছা, অ্যান্সারটা আমরা দেখে নেব আগে। বহুবর্ষজীবী কাষ্ঠল দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে কতকগুলি এককেন্দ্রীয় স্তর দেখা যায়, যা জাইলেমের কাষ্ঠল উপাদান দ্বারা গঠিত। এই সকল স্তরগুলিকে বলয়ের আকারে উৎপন্ন হয় বলে এদের বর্ষ বলয় বা বৃদ্ধি বলয় বলে। বৃদ্ধি বলয় দেখে কি উদ্ভিদের বয়স নির্ধারণ করা যায়, এবং এছাড়া কি করা যায়, বর্ষ বলয় দেখে উদ্ভিদ, এক তো উদ্ভিদের বয়স নির্ধারণ করা যাচ্ছে স্টুডেন্টস, এবং কি যে আগে যখন গাছটা ছোট ছিল, যখন গাছটা অল্প বয়স ছিল, তখনকার সময়ের জলবায়ু কি ছিল, কেমন ছিল, সেটাও কিন্তু নির্ধারণে বর্ষ বলয়কে ব্যবহার করা হয়। ঠিক আছে, মেইনলি বর্ষ বলয় কি হচ্ছে, গ্রীষ্মকালীন শীতকালীন সময়ে হালকা হালকা এবং গাঢ় গাঢ় রঙের লেয়ার তৈরি করে, যেগুলো কি রিং এর আকার হয়। তার মানে কি, যদি আমি একটা কাষ্ঠল গাছের কাণ্ডটাকে প্রস্থচ্ছেদ করি, সেখানে কি দেখা যাবে, হালকা এবং গাঢ় রঙের অনেকগুলো এভাবে করে রিং রয়েছে। ঠিক আছে, এই রিং গুলো দেখে ওর বয়স নির্ধারণ করা যায়। প্রথমত এই রিং গুলি কাউন্ট করতে জানলে পরেই এটা তুমি বলতে পারবে যে ওর বয়স কত। আর কি, এই যে এই সময়ের জলবায়ু, এই হালকা এবং গাঢ় এবং তার মধ্যে আরো বিভিন্ন রকম রং, হলুদ হলুদাভ কিছুটা রং বেরিয়ে আসে, কিছুটা খয়েরি জাতীয় রং বেরিয়ে আসে, এই সমস্ত রঙের উপর নির্ধারণ করে তখনকার জলবায়ু কিরকম ছিল, এগুলো এই ধরনের পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু বের করা যায়। তো মেইনলি বর্ষ বলয় কোন ধরনের উদ্ভিদে দেখা যায় স্টুডেন্টস, কি বলছে, বহু বর্ষজীবী হতে হবে, কাষ্ঠল হতে হবে, দ্বিবীজপত্রী হতে হবে। হ্যাঁ, এর মধ্যে থেকে যদি এই বৈশিষ্ট্যগুলো যদি উল্টাপাল্টা হয়, সেক্ষেত্রে কিন্তু বর্ষ বলয় নাও দেখা যেতে পারে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি আছে দেখো। সিজিএস পদ্ধতির আরেক নাম কি? সিজিএস পদ্ধতির আরেক নাম স্টুডেন্টস ফ্রেঞ্চ পদ্ধতি। রেয়ার কোশ্চেন, তবে এটা এলে পরে কিন্তু অবশ্যই তোমাদের মানে মাথা খারাপ হয়ে যেতে পারে, কারণ সিজিএস পদ্ধতিকে কিন্তু আমরা অন্য কোনো নামে সেভাবে করে জানি না। যেমন এফপিএস পদ্ধতিকে ব্রিটিশ পদ্ধতি বলা হয়, সেরকম একই রকম ভাবে সিজিএস পদ্ধতিকে ফ্রেঞ্চ পদ্ধতি বলা হয়। এবং ফ্রেঞ্চ পদ্ধতি কেন বলা হচ্ছে, কারণ সিজিএস পদ্ধতিটা মেইনলি ব্যবহৃত হতো কাদের দ্বারা না, সিজিএস পদ্ধতিটা ব্যবহৃত হতো ফরাসি গাণিতিক এবং বিজ্ঞানীদের দ্বারা। ওরা প্রথম কিন্তু সিজিএস পদ্ধতি ব্যবহার করত বিভিন্ন রকম গাণিতিক এবং পদার্থবিজ্ঞান এবং রসায়নের যে সমস্ত ইউনিটগুলো, সেগুলোকে নির্ধারণ করার জন্য। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি আছে দেখা যাক। পত্রজ জনন কোথায় দেখা যায়? পত্রজ জনন, তো স্টুডেন্টস প্রথমে বলে দিই, পত্রজ জনন কিন্তু একটা অযৌন ধরনের জনন। হ্যাঁ, দুই রকমের জনন হয়, তার মধ্যে অযৌন জনন এবং যৌন জনন। এবং অযৌন জননের কিন্তু একটা ভ্যারাইটি হচ্ছে পত্রজ জনন। তো পত্রজ জনন একমাত্র পাথরকুচি উদ্ভিদে দেখা যায়। এক্ষেত্রে কি হয়, পাথরকুচি উদ্ভিদ থেকে যখন পাতা মাটিতে খসে পড়ছে, তখন পাতার পাশ দিয়ে কিন্তু ছোট 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 উদ্ভিদ গজিয়ে ওঠে। হ্যাঁ, পাতার পাশ দিয়ে ছোট 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 উদ্ভিদ গজিয়ে ওঠে। এই ধরনের জননকে বলা হয় পত্রজ জনন, যেটা একমাত্র পাথরকুচি উদ্ভিদে দেখা যায়। এটা কিন্তু একটা অযৌন জনন। ওকে, নেক্সট কোশ্চেন কি আছে দেখো। ফটো তোলার সময় ফটোগ্রাফিক প্লেটের উপর আলোকপাত করা হয়, এটি কি ধরনের পরিবর্তন? ফটোগ্রাফিক প্লেটের উপর আলোকপাত করা হয়, এটা কি ধরনের পরিবর্তন? তো স্টুডেন্ট, যখন ছবি তোলা হচ্ছে তখন কি হচ্ছে, লেন্সের মাধ্যমে আলো এসে পড়ছে কোথায়, ফটোগ্রাফিক প্লেটের উপর। এটা এটা বলতে পারো আজ থেকে প্রায় 10 বছর আগেকার টেকনোলজি ছিল, এখন সব ডিজিটাইজড হয়ে গেছে, এখনকার সিস্টেম একটু আলাদা, কিন্তু অলমোস্ট এই ধরনের কিন্তু নিয়মের উপরই কিন্তু এখনকারও সিস্টেম চলছে। তখন ছিল ডাইরেক্ট রাসায়নিক বিক্রিয়া, এই যে রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে ছবি উঠতো, এখন সেটাকে কি করা হচ্ছে, বিভিন্ন রকম ইলেকট্রনিক্স এর মাধ্যমে সেটাকে চেঞ্জ করা হয়েছে। তো যখন লেন্সের মধ্যে আলোক পড়ছে, আলোকটা গিয়ে পড়ছে কোথায়, ফটোগ্রাফিক প্লেটের উপর। এবং ফটোগ্রাফিক প্লেটটা মেইনলি, ফটোগ্রাফিক প্লেটটাই কিন্তু একটা বলতে পারো যে রাসায়নিক বিক্রিয়া কেন্দ্র। এখানে রাসায়নিক বিক্রিয়াটা হচ্ছে, রাসায়নিক বিক্রিয়াটা কি হচ্ছে, এটার মধ্যে বিভিন্ন সিলভার জাতীয় পদার্থ মেশানো থাকে। সিলভার ক্লোরাইড, সিলভার ব্রোমাইড, এই জাতীয় পদার্থ মেশানো থাকে। এবং কি হয়, যেখানে যেখানে আলোক পড়ে সেখানে সিলভার ক্লোরাইড ভেঙে গিয়ে সিলভারের একটা অধক্ষেপ ঘটে। অধক্ষেপ ঘটার পর কি হয়, এটাকে যখন ওয়াশ করা হয়, রাসায়নিক পদার্থ যখন ধোয়া হয়,
তখন ওখানে সিলভারটা আরো পরিমাণে থেকে এবং অন্যান্য যে সমস্ত জায়গায় মনে করো সিলভার থাকছে না, যে জায়গাতে আলো পড়েনি সেখানে সিলভার থাকছে না জন্য ওটাকে ধুয়ে চলে যায় এবং এর ফলে কি একটা সুদৃশ্য চিত্র দেখা যায়। এবং যেহেতু এটা সিলভার দিয়ে তৈরি হয় এজন্য আগেকার ছবি দেখবে স্টুডেন্ট, আগেকার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি যদি কারো বাড়িতে থেকে থাকে দেখবে সেগুলো কিন্তু এখনকার যে প্রিন্টারে তৈরি ছবি তার থেকে কিন্তু অনেক লংজিভিটি বেশি হয়। ওগুলো কিন্তু তুমি যেখানেই রেখে দাও খাতাপত্রের মধ্যে ফাইলের মধ্যে সেগুলো কিন্তু এখনো দেখবে অনেকটা ঠিকঠাক থাকে। কিন্তু আজকালকার যুগে ছবিগুলো কি হয়, প্রিন্টার থেকে যেহেতু প্রিন্ট হচ্ছে তার উপর কালি দিয়ে প্রিন্ট হচ্ছে, এই কালিগুলো কি হয় আমাদের ঘরের আর্দ্রতার জন্য নষ্ট হয়ে যেতে থাকে। হ্যাঁ, তো আগেকার যুগে যেহেতু সিলভার ব্রোমাইড ইউজ হতো তাই জন্য কিন্তু আগেকার যুগের ছবিগুলো অনেক লং লাস্টিং করতো। হ্যাঁ, নেক্সট কোশ্চেন কি আছে দেখো। তো নেক্সট কোশ্চেন বলছে অযৌন জননের একক কি? স্টুডেন্টস অযৌন অনেক ধরনের জনন হয়, এর আগের কোশ্চেনেই দেখলাম পত্রজ জনন এক ধরনের অযৌন জনন। তো মেইনলি যেটা অযৌন জনন সেটা কি কিসের মাধ্যমে হয়? অযৌন একক বলা হচ্ছে কি রেণু বা স্পোর, রেণু বা স্পোরের মাধ্যমে অযৌন জনন হয়। এই রেণু বা স্পোর কি করছে স্টুডেন্টস? এই রেণু বা স্পোর মেন উদ্ভিদ থেকে, মূলত উদ্ভিদ বা মৃতজীবী বা পরজীবী জাতীয় উদ্ভিদ থেকে কি করছে বেরিয়ে গিয়ে সেটা তার আদর্শ জলবায়ুতে থাকলে পরে সেখানে তার কি হচ্ছে সেই রেণুর মধ্যে থেকে নতুন উদ্ভিদের সূচনা হয়। ঠিক আছে, কিন্তু সেক্ষেত্রে কি শুধু আদর্শ আবহাওয়াটারই প্রয়োজন হয়। যেমন যৌন জননের ক্ষেত্রে ধরে নাও একটা স্ত্রী গ্যামেট আর একটা পুরুষ গ্যামেটের প্রয়োজন হয় জাইগোট গঠনের জন্য, এক্ষেত্রে কিন্তু সেরকম কোনো কিছুই থাকছে না। যে অযৌন জননের ক্ষেত্রে সেই রেণু কি করে সেখান থেকে বেরিয়ে এসে আদর্শ যদি আবহাওয়া বা জলবায়ু পায় সেখানে কি করে সে সেখান থেকে নতুন উদ্ভিদের সূচনা করে, সেখানে তার কোষ বিভাজন ঘটে এবং তার মাধ্যমে তার নতুন উদ্ভিদের সূচনা করে। ঠিক আছে, তো অযৌন জননের যদি একক বলা হয় তাহলে মেইনলি কিন্তু আসবে রেণু বা স্পোর। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি আছে দেখো। অ্যাভোগাড্রো সংখ্যার এসআই এককের মান কত? তো প্রথমে বলেছে কি অ্যাভোগাড্রো সংখ্যা, অ্যাভোগাড্রো সংখ্যাটা কি স্টুডেন্টস? এখানে কি বলছে পার মোল আছে, দেখো পার মোল এখান থেকেই বেরিয়ে যাবে, এর সংখ্যাটা যেটা সেখান থেকেই বেরিয়ে যাবে পার মোল। তো অ্যাভোগাড্রো সংখ্যাটা কি? অ্যাভোগাড্রো সংখ্যাকে একটা ধ্রুবক হিসেবে প্রথমত ধরা হয় এবং এবং তোমাদেরকে যদি বলি ধ্রুবক কি জিনিস, তো ধ্রুবক হচ্ছে এমন একটা ইউনিট যেটা মোটামুটি ভাবে সাধারণ তাপমাত্রা এবং চাপে একই রকমই থাকে। প্রায় প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে, এই জন্য এটাকে ধ্রুবক হিসেবে ধরা হয়। তো অ্যাভোগাড্রো সংখ্যাকে কিন্তু ধ্রুবক হিসেবে ধরা হয়। তো কি বলছে দেখো, এক মোল যে কোনো মৌলের মধ্যে, এক মোল মৌল, এক মোল মৌলের মধ্যে অণু, পরমাণু, আয়ন এই সমস্তগুলো জিনিসেরই টোটাল যদি কাউন্টিং বের করি তাহলে কত হবে সেটা 6.023 ইন্টু 10⁻23। ঠিক আছে, তো এক মোল সেটা লোহা হোক, নিকেল হোক, পারদ হোক, হাইড্রোজেন হোক, যেটাই হোক তার মধ্যে কি স্টুডেন্টস, তার মধ্যে এক মোলের মধ্যে এই পরিমাণ অণু বা পরমাণু বা আয়ন কিন্তু বিদ্যমান থাকে। ওকে, তাই জন্য অ্যাভোগাড্রোর সংখ্যাকে কি ধ্রুবক হিসেবে ধরা হচ্ছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখো। উগামি কি? আচ্ছা উগামি কি, উগামি এখানে কি দেওয়া আছে দেখা যাক। এক্ষেত্রে পুং গ্যামেটটি আকারে ছোট, সচল ও সক্রিয় হয় এবং স্ত্রী গ্যামেটটি আকারে বড়, নিশ্চল ও নিষ্ক্রিয় হয়। উদাহরণ ভলভক্স, উরোগোনিয়াম এবং উন্নত উদ্ভিদ ও প্রাণীর যৌন মিলন। সরি, তো উগামি কি হয় দেখো, কি বলছে এটা উন্নত উদ্ভিদ ও প্রাণীর যৌন জননের ক্ষেত্রে হয়। সেক্ষেত্রে কি হয় পুং গ্যামেটটি যেটি থাকে, পুং গ্যামেট পুরুষ যে গ্যামেটটি থাকে সেটা আকারে কি হয় ছোট হয়, সচল হয় মানে সেটা নড়াচড়া করতে পারে এবং সক্রিয় হয়, অ্যাক্টিভ থাকে। হ্যাঁ, আর স্ত্রী গ্যামেটটা কি হয় আকারে বড় হয়, নিশ্চল থাকে এবং নিষ্ক্রিয় থাকে। সেটার উদাহরণ কি কি বলেছে ভলভক্স, উরোগোনিয়াম এবং উন্নত উদ্ভিদ ও প্রাণীর। এছাড়া এর মধ্যে কিন্তু মানুষও রয়েছে। হ্যাঁ, মানুষের ক্ষেত্রে কি হচ্ছে স্টুডেন্টস,
শুক্রাণুটি কি হয়, সচল হয়, যেটা পুরুষ গ্যামেট বলছে শুক্রাণু, সেটা কি হয়, ছোট হয় আকারে। স্ত্রী গ্যামেট যেটা ডিম্বাণু থাকে তার তুলনায় আকারে ছোট হয়, সচল থাকে এবং অ্যাক্টিভ হয়। এবং স্ত্রী গ্যামেটটা কি হয়, আকারে অনেকটা বড় হয়, ডিম্বাণুটা আকারে বড় হয়, এক জায়গায় থাকে, নিশ্চল থাকে এবং নিষ্ক্রিয় থাকে। এবং যখন পুং গ্যামেটটি সেই স্ত্রী গ্যামেটের মধ্যে যখন মিলছে, যখন শুক্রাণুটা ডিম্বাণুতে মিলছে, তখন কি হচ্ছে স্টুডেন্টস, সেখান থেকে জাইগোট গঠন হয়। এবং জাইগোট গঠনের ফলে কি, কোষ বিভাজনের মাধ্যমে নতুন প্রাণীর সূচনা ঘটে সেখানে। ঠিক আছে, নতুন প্রাণী বা উদ্ভিদের সূচনা ঘটে এখানে। তো উগামি যদি বলা হয় স্টুডেন্টস, উগামির উদাহরণ কি হতে পারে, মানুষটা মনে রাখলেই বেটার হয় স্টুডেন্টস। ঠিক আছে, এছাড়া যে মেরুদণ্ডী প্রাণীগুলো রয়েছে এগুলোর মধ্যে মোটামুটি প্রায় প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু একই রকম ভাবে উগামি ঘটনাটা ঘটে থাকে। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি আছে দেখো, উদ্দীপক কাকে বলে, উদাহরণ দাও। এখানে দেখো, এটা কেমিস্ট্রি একটা কোশ্চেন, এটা এই উদ্দীপক আমাদের বায়োলজির উদ্দীপক নাম। তো এখানে কি বলছে দেখো, যে পদার্থকে অনুঘটকের সাথে মেশালে, তো আমাদের প্রথমে জানা দরকার অনুঘটকটা তাহলে কি। অনুঘটক কি করছে স্টুডেন্ট, যে কোনো রাসায়নিক বিক্রিয়ার মধ্যে ও অংশগ্রহণ করে না, শুধু রাসায়নিক বিক্রিয়াটাকে স্পিড বাড়ায়, যাতে টাইমিং কম হয়, যাতে রাসায়নিক বিক্রিয়াটা তাড়াতাড়ি ঘটে। এই জন্য কি হয়, উদ্দীপক অনুঘটক মেশানো হয়। এবং অনুঘটকের সঙ্গে কি মেশানো হচ্ছে দেখো, উদ্দীপক। মানে অনুঘটকের সঙ্গে যদি উদ্দীপক মেশানো হয় তাহলে কি, উদ্দীপক তো এমনিতে স্পিড বাড়াচ্ছে এবং উদ্দীপকের মধ্যে অনুঘটক তো এমনি স্পিড বাড়াচ্ছে, এর মধ্যে যদি আবার উদ্দীপক মিশিয়ে দেওয়া যায়, উদ্দীপক মিশিয়ে দিলে কি হবে, এই যে স্পিড বাড়ার ঘটনাটা সেটার পরিমাণ আরো বাড়বে। তার মানে কি, অনুঘটকের কার্যক্ষমতাটাকে বাড়ানো হচ্ছে। তো এই ধরনের একটা উদাহরণ কি, সেটা হচ্ছে মলিবডিনাম। ঠিক আছে, মলিবডিনাম। তো উদ্দীপকের মেইনলি কাজ কি স্টুডেন্টস, উদ্দীপকের যেটা কাজ সেটাই ওর সংজ্ঞা, যে অনুঘটকের সঙ্গে যে পদার্থ মিশালে পরে সরি অনুঘটকের কার্যক্ষমতা বৃদ্ধি পায়, সেটাই উদ্দীপক। ঠিক আছে, এবং এ ধরনের যদি উদাহরণ বলে সেটা হচ্ছে মলিবডিনাম। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, মেন্ডেলকে কি বলা হয়। মেন্ডেল, যারা জানো স্টুডেন্টস অবশ্যই কমেন্ট করবে মেন্ডেল কে এবং মেন্ডেলকে কি বলা হয়। মেন্ডেল হচ্ছে জিন তত্ত্বের আধুনিক সূত্র, এর যে সমস্ত তত্ত্বগুলো আছে, আমাদের যে জীববিজ্ঞানের যে জিন তত্ত্বের সব আধুনিক সূত্রগুলো রয়েছে, এই সব সূত্রগুলো কি, এ যে তথ্যগুলো দিয়েছিল এর উপর ভিত্তি করে গড়ে উঠেছে বলে মেন্ডেলকেই বলা হচ্ছে জিন তত্ত্বের জনক, ফাদার অফ জেনেটিক্স। যে জিন তত্ত্ব রয়েছে, জেনেটিক্স রয়েছে, সেই জেনেটিক্স এর ফাদার অফ জেনেটিক্স বলা হয় কাকে, মেন্ডেলকে। মেন্ডেলের পুরো নাম কি, গ্রেগর জোহান মেন্ডেল। ঠিক আছে, গ্রেগর জোহান মেন্ডেল। ওকে, নেক্সট কোশ্চেন কি আছে দেখো, কোন যন্ত্রের দ্বারা তড়িৎ প্রবাহ পরিমাপ করা হয়। তো এখানে কি বলছে, প্রথমে তড়িৎ প্রবাহের একক কি, অ্যাম্পিয়ার। এবং এই অ্যাম্পিয়ারটাকে মাপা হচ্ছে যে মিটারের মাধ্যমে, তাকে বলা হয় কি, অ্যামিটার। তো অ্যাম্পিয়ার মিটারের সংক্ষিপ্ত রূপ কি, অ্যামিটার। ওকে, অ্যামিটার। অ্যামিটার কি করে, তড়িৎ প্রবাহ পরিমাপ করে, মানে কতটা তড়িৎ যাচ্ছে বর্তনীর মধ্যে, সার্কিটের মধ্যে কতটা তড়িৎ যাচ্ছে সেটা পরিমাপ করে। তার মানে অ্যামিটারের যদি একটা উদাহরণ কেউ বলতে চাও, তো আমাদের বাড়িতে যে মিটার লাগানো থাকে বা যে কোনো জায়গায় যে মিটার লাগানো থাকে, যেটা রিডিং দেখে আমাদের ইলেকট্রিক বিল আসে, সেটাকে কিন্তু বলা হচ্ছে অ্যামিটার। ঠিক আছে, সেটা কিন্তু অ্যামিটারের একটা উদাহরণ হতে পারে। ওকে, নেক্সট কোশ্চিন কি আছে দেখো, মানুষের এবীয় রক্ত গ্রুপ কিসের উদাহরণ, মাল্টিপস। মাল্টিপস হবে না, এটা মাল্টিপল। মাল্টিপল, মাল্টিপল। ঠিক আছে, তো মানুষের যে রক্ত গ্রুপ আছে এ, বি এবং ও, এই রক্ত গ্রুপগুলি কিসের উদাহরণ, সেটা হবে কি, মাল্টিপল অ্যালিল। মাল্টিপল অ্যালিল কেন, যে মেইনলি একটা ক্রোমোজোমে দুইটা অ্যালিল থাকে। ঠিক আছে, কিন্তু মানুষের যে এবীয় রক্ত গ্রুপ, তার ক্রোমোজোমে তিনটা অ্যালিল থাকে। এই জন্য এ, বি এবং ও, এই তিনটা গ্রুপের মধ্যে কি তিন রকমের অ্যালিল থাকে। এই জন্য কি বলা হয়, এটাকে কি বলা হচ্ছে, মাল্টিপল অ্যালিলের একটা প্রকৃষ্ট উদাহরণ। ঠিক আছে,
এর যদি কম ডুয়াল অ্যালিল যদি হয়, ডুয়াল অ্যালিল মানে এরকম করে কোনোদিনও বলা হয় না যে ক্রোমোজোমের মধ্যে ডুয়াল অ্যালিল থাকে। তবে প্রশ্ন এটা আসে যে মাল্টিপল অ্যালিলের উদাহরণ কি, বা এবীয় রক্ত গ্রুপ কিসের উদাহরণ, সেক্ষেত্রেও অ্যান্সার কিন্তু হবে মাল্টিপল অ্যালিল। ওকে, নেক্সট কোশ্চেন কি আছে দেখো। নেক্সট এবং লাস্ট কোশ্চেন কি রয়েছে, অপনয়ন বিক্রিয়া কাকে বলে। তো আমরা এখানে দেখবো অ্যান্সারে কি বলা আছে। অ্যান্সারে বলা আছে এই বিক্রিয়ায় কোনো যৌগের অণু থেকে একটি অংশ বিচ্ছিন্ন হয়ে নতুন পদার্থ উৎপন্ন করে। ঠিক আছে, তাহলে অপনয়ন বিক্রিয়া কেমন হচ্ছে, এই বিক্রিয়ার মধ্যে কোনো যৌগের CHO দিয়ে সাপোজ কোনো যৌগ তৈরি আছে, সেখান থেকে একটি অংশ, আমি কার্বন পড়ে থাকলো, বেরিয়ে গেল কি জল, জল বেরিয়ে গেল, ঠিক আছে, হয়ে কি নতুন পদার্থ তৈরি করলো। এই যে এই ধরনের বিক্রিয়াগুলো, এই বিক্রিয়াগুলোকে বলা হচ্ছে কি অপনয়ন বিক্রিয়া। ঠিক আছে স্টুডেন্টস, এটা ছিল আমাদের লাস্ট কোশ্চিন। তো আজকে তোমাদের যে ক্লাস হলো সেই ক্লাসটা কেমন লাগলো জানাবে। আর এই ক্লাসের মধ্যে যদি স্টুডেন্টস তোমাদের কোনো কোশ্চিন সম্বন্ধে কোনো রকম আরো জানার থাকে অবশ্যই কমেন্ট করবে। আমি কিন্তু নেক্সট ক্লাসে সেই কমেন্টের একটা কোশ্চিন নিয়ে আসবো এবং তার অ্যান্সার করিয়ে দেবো। ওকে, তো আজকের মতো এইখানেই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।